ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाले श्री चरणी कोटि कोटि प्रणाम। वंदे लोकतिलकं सतत वार्ता विभूषणं अमर कृत शरणं प्रबुद्ध लोक जीवनं प्रणय प्रमत्त जागदीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम्। ओम ब्रह्ममार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नमे। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुरेर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्या जगत जननी श्री श्री बड़मार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्यपाद प्रधान आचार्य देव श्री श्री बड़दार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्यपाद प्रधान आचार्य देव पूज्यपाद दादार श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय बाबाई बाबुर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। प्रणाम जानाई ठाकुर परिवार वर्गेर प्रति प्रत्येकेर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम। आज शुरू करছি तत्तालेख्य विवाह। এই তত্ত্বালেখ্যটি শুরু করার পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের রচনা এবং নিখিলদার সুরারোপিত একটি গান দিয়ে শুরু করছি। আরে যো ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনে। আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনে। দুটি পেখা স্ফুরক প্রজ্ঞা দুলোক দীপক মালিনী। জ্ঞান গরিমা গরবিনে। আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনে। রক্ত তপন ক্ষিপ্ত আলোক রোষে পুলক ঝলক ঝল। রক্ত তপন ক্ষিপ্ত আলোক রোষে পুলক ঝলক ঝল। দীপ্ত রিক্ত পাবক নঘ মৃত্যু বিজয় দায়িনী। আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনে। মণ্ডলে শ্যাম গীতিকা নাচে দোদুলে। তারা বালিকা ধীর চঞ্চল কত ছলিকা অমর ছন্দে প্রণবলিকা। নভমণ্ডলে শ্যাম গীতিকা নাচে দোদুলে। তারা বালিকা ধীর চঞ্চল চঞ্চল কত ছলিকা অমর ছন্দে প্রণবলিকা। ঋষি মানস ঋকি প্রতিকা প্রজ্ঞা পুরক জ্যোতিষ শিক্ষা। ঋষি মানস ঋক প্রতিকা প্রজ্ঞা পুরক জ্যোতিষ শিক্ষা।
স্ফুরিত দাপট বিনায়িনী জ্ঞান গরিমা গরবিনে আর্য ভারত বর্ষ আমার জ্ঞান গরিমা গরবিনে। হোমের জনল নাচে ছল ছল বহে সরস্বতী সিন্ধু প্রবল দৃশবতী দিল ওর খোয়া চল স্ফুরিত ইন্দু স্মিত ঢল ঢল হোমের জনল নাচে ছল ছল বহে সরস্বতী সিন্ধু প্রবল দৃশবতী দিল ওর খোয়া চল স্ফুরিত ইন্দু স্মিত ঢল ঢল চলে ভাগীরথী ডাকে কল কল সাগর ধৌত চরণ যুগল চলে ভাগীরথী ডাকে কল কল সাগর ধৌত চরণ যুগল তুঙ্গ ধবল কিরীটিনে জ্ঞান গরিমা গরবিনে আর্য ভারত বর্ষ আমার জ্ঞান গরিমা গরবিনে। অযুতর দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরয়তন্দ্র জাগে আহ্বান বিপুল মন্ত্র অমর লপনা জীবন চন্দ্র ওগো আর্য গরিমা গভীর মন্ত্র ছলকি সত্তায় একটি তন্ত্র আর্য গরিমা গভীর মন্ত্র ছলকি সত্তায় একটি তন্ত্র ভারত বিশ্বরিতায়নে ভারত বিশ্বরিতায়নে জ্ঞান গরিমা গরবিনে আর্য ভারত বর্ষ আমার জ্ঞান গরিমা গরবিনে দোতে পেক্ষা স্ফুরক প্রজ্ঞা দুলোক দীপক মালিনে জ্ঞান গরিমা গরবিনে জ্ঞান গরিমা গরবিনে। শুরু করছি তত্ত্বালেখ্য। আজকের বিষয় বিবাহ। দাদাদের কাছ থেকে শোনা কথা, ঠাকুর কোনো জায়গায় বলেছিলেন তার আসার কারণ। তিনি এসেছিলেন দুটি বিষয়ের জন্য, প্রতিষ্ঠার জন্য। তার মধ্যে একটি বিষয় বিবাহ, অপরটি শিক্ষা। এই বিবাহ অধ্যায় থেকে আজকে শুরু করছি তত্ত্বালেখ্য। এই বিষয়টি পরিবেশন করব দুটি পর্বে। আজ শুরু করছি প্রথম পর্ব। সব কথাগুলি এবং বাণীগুলি শ্রী শ্রী ঠাকুরের তার অনন্ত অসীম বাণী সিন্ধু থেকে গৃহীত। সেখান থেকে কিছু কথা ও বাণী নিয়ে এই তত্ত্বালেখ্য। পরিবেশনের ত্রুটি বিচ্যুতি সকলে ক্ষমার চোখে দেখবেন। শুরু করছি বিবাহ। প্রশ্ন হলো, বিবাহ মানে কি? বিবাহ সৃষ্টি কিভাবে? নারীর, তার উত্তরে ঠাকুর আমার বললেন, নারীর এই পুরুষকে সম্বর্ধন করার প্রবৃত্তি আর পুরুষের অমন্তরভাবে সম্বর্ধিত হবার প্রবৃত্তির সমাধানে প্রয়োজন হতেই বিবাহের সৃষ্টি। নারী চায় পুরুষকে উদ্বর্ধন করতে,
পুরুষ চায় তাই নারীকে সর্বতোভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপ্লুত করে তুলতে। তাই বিবাহ উভয়ত দুইজনেই পরস্পরকে বহন করবে। স্ত্রী স্বামীকে যেমন বহন করে চলতে পারে তেমনি করে, আর স্ত্রীও স্বামীকে যেমন করে বহন করা উচিত তেমন করে। তাই বিবাহে কথাটি এসেছে বিযুক্ত বহ ধাতু হইতে। বহ ধাতু মানে বহন করা, জীবন বৃদ্ধির দিকে। প্রশ্ন হলো, বিবাহ শব্দের অর্থ কি? ঠাকুর আমার তার উত্তরে বললেন, বিবাহ ইবহু খং হইতে বিবাহ কথাটি আসিয়াছে। বিধি বিশিষ্ট রূপে বহ ধাতু বহন করা, জীবন ও বৃদ্ধির দিকে। তাই বিবাহ উভয়ত দুইজনের পরস্পরতে বহন করবে। বাঁচা বাড়া স্ত্রীতে ধারা বহন করে। শাস্ত্রে আছে, আমার হৃদয় তোমার হৃদয় হয়েও, তোমার হৃদয় আমার হৃদয় হয়েও। আমাদের মানব সমাজে যে দশবিধ সংস্কার, যথা গর্ভধান, পুংস্তবন, পুংশ্রবণ, শ্রীমন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহনে দশবিধ ঋষির বিধান। এই 10 প্রকার সংস্কার আছে। এই সকল সংস্কার মধ্যে বিবাহ হলো শ্রেষ্ঠ সংস্কার, যা গোড়ার কথা। মানব জীবনে গোড়ার কথা বলা যায়। তাহলে সংস্কার মানে কি? প্রশ্ন হলো, সংস্কার মানে কি? ঠাকুর আমার বললেন, শাস্ত্রীয় অনুষ্ঠানাদি দ্বারা পবিত্রকরণ বা পতিত অবস্থা হইতে উদ্ধার। তার বাণীতে পাই তিনি বললেন, পূর্বতন সংস্কার যা বিহিতভাবে করে মানুষ আপদ হতে মুক্তি লাভ করেছে, তারই সঙ্গতিশীল স্মরণ যা ট্র্যাডিশন বা ঐতিহ্য। তাই তার বাণীতে পাই, পিতৃ প্রচোদনা প্রভাবান্বিত জৈবিক সংস্কার হলো সহজাত সংস্কার। প্রশ্ন হলো, বিবাহের উদ্দেশ্য কি? তিনি আমার বললেন, উদ্বোধন ও সুপ্রজনন। শ্রী ঠাকুর আমার বললেন, উদ্বোধন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। প্রশ্ন, বিবাহে গুরু বা আদর্শের স্থান কোথায়? তিনি আমার বললেন, গুরু বা আদর্শ এই বিবাহের সিমেন্ট। আদর্শকে সার্থক করিবার জন্যই এই বিবাহ। কিন্তু তার কথায় পাই, ইষ্ট নাই করে বিয়ে, আগুন উঠে ফিনকি দিয়ে। ইষ্ট নাই করে বিয়ে, আগুন উঠে ফিনকি দিয়ে। প্রশ্ন হলো, স্বামী কথার অর্থ কি? ঠাকুর আমার বললেন, স্ত্রীর স্ব মানে আত্মা। স্ত্রীর স্ব আছে যাতে, অর্থাৎ স্ত্রীর অস্তিত্ব যাহার উপর ন্যস্ত, স্ত্রী যাহাতে বাঁচিয়া আছে, সে তাহার স্বামী। আবার স্বযুক্ত আমিন, অর্থাৎ স্ত্রীর অস্তিত্ব ন্যস্ত যাহাতে, যে স্ত্রী স্ব আত্মা, স্বামী কহে তাকে। তাঁর বাণীতে পাই, বিবাহ মানুষের প্রধান 2টি কামনাকে পরিপূরণ করে। তার একটি উদ্বোধন, অন্যটি সুপ্রজনন। অনুপযুক্ত বিবাহে এই দুটিকেই ক্ষীণ করিয়া তোলে। অনুপযুক্ত বিবাহে এই দুটিকেই ক্ষীণ করিয়া তোলে। সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। প্রশ্ন হলো, বিবাহ ব্যাপারে প্রথম প্রধান নজর কার উপর থাকবে?
ঠাকুর আমার বললেন, হেরিডিটি বা বর্ণ ও বংশের উপর তো প্রথম প্রধান নজর তো থাকবেই। যাজ্ঞবল্ক্য সংহিতায় বা স্মৃতিতে আছে, বিদ্যা প্রাণাসে পুনরভ্য পেতে জাতি প্রাণাসে তিহ সর্বনাশ। অর্থাৎ বিদ্যা বিনষ্ট হলে পুনরায় পাওয়া যায়, কিন্তু জাতি হারাইলে সর্বনাশ। আবার আছে, জাতু কর্ম যুগে জ্ঞেয় সপ্তমে পঞ্চমে মিবা প্রিয় মিবা প্রিয়। জাতির উৎকর্ষ সপ্তমে বা পঞ্চম জন্মে হইতে পারে। প্রশ্ন হলো, জাতি বর্ণ ও বৈশিষ্ট্য কি? ঠাকুর আমার বললেন, যে বিশ্বাসিত বিনয়নার ভিতর দিয়ে তুমি উদ্গতি লাভ করেছ, তাই তোমার জাতীয় বর্ণ। যে বিশ্বাসিত বিনয়নার ভিতর দিয়ে তুমি উদ্গতি লাভ করেছ, তাই বিবাহ জাতি ও তাই তোমার জাতীয় বর্ণ। আর ক্রমান্বয়ে বিশেষণা নিয়ে যে সঙ্গতি তোমাতে উদ্ভিন্ন হয়ে আছে, তাই তোমার বৈশিষ্ট্য। আর তার বিপর্যয় যেখানে, বিকৃতিও সেখানে। ঠাকুর আমার বাণীতে বললেন। একটি প্রশ্ন হলো, দাদারা করলেন, বিয়ে থাওয়ার ব্যাপারে প্রথম আমরা কি দেখব? বিয়ে থাওয়ার ব্যাপারে প্রথম আমরা কি দেখব? ঠাকুর আমার বললেন, বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথেতেই বংশটাকে বেশ কতিয়ে দেখিস। বংশ দেখেই শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তোর, তার সাথেতেই তুই বাজিয়ে নিবি সভাস অভ্যাস ব্যবহার। এসবগুলি সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই। পারম্পর্যে এগুলি সবে মিলিয়ে দিলেই বিয়ে প্রায়ই দেখিস। ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। তাই তিনি বললেন, তাহলে বর্ণ বংশ কি এগুলি জানব। বর্ণ ও বংশ কি? বর্ণ মানে তুল্যরূপে উৎকর্ষিত বংশের শ্রেণী। তুল্যরূপে উৎকর্ষিত বংশের শ্রেণী, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি। আর বংশ মানে ব্যক্তিগত বংশানুক্রমিকতা। বর্ণ হইতে মানুষের সত্ত্ব বা গোড়ার ধাত হয়, আর এরই উপর উৎকর্ষ ব্যক্তিগত সাধনার ভঙ্গি বা রকম কারণে অন্তর্দৃষ্টি নির্ভর করে। তাই বিভিন্ন বর্ণের জানারও বিশেষ রকম ফের হয়। এই জন্য বর্ণের দিকে খুব লক্ষ্য রাখতে হয়। তিনি আমার বললেন, অনুশ্রুতিতে সুর করে শোনাচ্ছি, একে বর্ণের ভিন্ন গোত্রে বিয়ে থাওয়া চলাই ভালো। এক বর্ণের ভিন্ন গোত্রে বিয়ে থাওয়া চলাই ভালো। জাতি সমাজ এতে কিন্তু প্রায় দেখো হয় না কালো। একেবারে ভিন্ন গোত্রের বিয়ে থাওয়া চলাই ভালো। শ্রেয় ছেলের বিয়েও যদি সপর্যায়ে হয়ে চলে, গোত্র যদি বিভিন্ন হয়, তাতেও কিন্তু বংশ বলে। শ্রেয়র ছেলের সবর্ণে বিয়ে নয়তো খারাপ কোনো দিন, গোত্র যদি বিভাজ্য হয়, বংশ কভু হয় না শীল।
শ্রী ছেলের বিয়েও যদি সপর্যায়ে হয়ে চলে, গোত্র যদি বিভিন্ন হয় তাতেও কিন্তু বংশ বলে। শ্রেয় ছেলের সবর্ণে বিয়ে নয়তো খারাপ কোনো দিন, গোত্র যদি বিভাজ্য হয় বংশ কভু হয় নাহীন। শ্রেয় বর্ণের মেয়ে নিও না, শ্রেষ্ঠ বর্ণের মেয়ে নিও না, তোমা হতে শ্রেষ্ঠ যে বংশ আসবে ব্যতিক্রম, কিন্তু সর্বনাশে ধরবে যে। ব্যতিক্রমী বংশ হলে বিকৃত হয় জলজ্জাল, প্রবৃত্তি ধর্ষিত হয়ে থাকে, এমনি দুষ্ট হয় গোপাল। বিয়ে থাওয়া চলাই ভালো, এক বর্ণের ভিন্ন গোত্রে। বিয়ে থাওয়া চলাই ভালো। প্রশ্ন হলো আচ্ছা, চরিত্র, চলন, বিদ্যা, দক্ষতা, স্থৈর্য, নৈপুণ্য ইত্যাদি ব্যক্তিগত গুণ তো দেখতে হবেই, এ আমরা বুঝিও, কিন্তু বর্ণ কি? ঠাকুর আমার উত্তরে বললেন, গুণ ও কর্মের উৎকর্ষের ক্রমাগতিতে বংশানুক্রমিকতা প্রতিষ্ঠিত হয়। গুণ এবং কর্মের উৎকর্ষের ক্রমাগতিতে বংশানুক্রমিকতা প্রতিষ্ঠিত হয়। এই গুণ এবং কর্মের বিভেদেই বর্ণ, গুণ এবং কর্মের বিভেদেই বর্ণ। গীতায় পাই, চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ ও কর্ম বিভাগস, তস্য কর্তারমপি মাং বিদ্যা কর্তারমপ্যম। অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি, কিন্তু স্রষ্টা হলেও আসক্তিহীন বলি আমাকে অকর্তা বলিয়া জানিবে। ঠাকুর আমার একটি বাণীতে বললেন, বিষম পরিণয়ে বীজের অন্তর্নিহিত বৈশিষ্ট্য সমাবেশী সংযোগী বিকৃত করে দেয়। বিষম পরিণয়ে বীজের অন্তর্নিহিত বৈশিষ্ট্য সমাবেশী সংযোগী বিকৃতি করে দেয়, ফলে বংশ প্রবাহ চিরদিনের মতো দূষিত হয়ে চলেছে। প্রশ্ন হলো, তবে কোন নারী কোন পুরুষের সঙ্গে মিলিত হইবে? এই মিলনের মূল সূত্রই বা কী হবে? ঠাকুর আমার বললেন, যে নারী যে পুরুষের মনোবৃত্তির অনুসরণ সুখের মনে করে, তাতে ধন্য হৃষ্ট সার্থক হয়, পুরুষকে হৃষ্ট তুষ্ট করে। তাই তার শারীরিক ও মানসিক তুষ্টি পুষ্টির উৎস। সেই পুরুষ ও নারীর বর্ণ, বংশ, বিদ্যা, দক্ষতা ও স্বাস্থ্য আরও পুরুষ ও নারীর মধ্যে যা রয়, ইহাই মিলনের মূল সূত্র। মিলন বাঞ্ছনীয়। যাজ্ঞবল্ক্য সংহিতায় আছে, তিনি বললেন, এতই রেব গুণযুক্ত সবর্ণ ক্ষত্রিয় বর, যত্নাৎ পরীক্ষিত পুংস্তে যুবাধিমান জনপ্রিয়। অর্থাৎ যে সমস্ত গুণ থাকলে পুরুষ হয়, সেই সমস্ত গুণযুক্ত সবর্ণা বিদ্বান পুরুষত্ব বিষয়ে যত্নপূর্বক পরীক্ষিত যুবা জনপ্রিয় ব্যক্তি এই বর হইবার উপযুক্ত। আরেকবার বলি, যে সমস্ত গুণ থাকলে পুরুষ হয়, সেই সমস্ত গুণযুক্ত সবর্ণা বিদ্বান পুরুষত্ব বিষয়ে যত্নপূর্বক পরীক্ষিত যুবা জনপ্রিয় ব্যক্তি এই বর হইবার উপযুক্ত। আবার বললেন, ন বিদ্যায়া কেবলায়া তপস্যা জাতা বাপি পাত্রতা, যত্র বৃত্ত মিমে চোভে তদ্ধিপাত্রং প্রকৃতিতম। অর্থাৎ কেবল বিদ্যায় বা কেবল জাতি দ্বারা পাত্রতা হয় না, যাহার বিদ্যা ও জাতি দুয়েই সেই পাত্র। মহাভারতের ভৃগু বললেন, ন বিশেষ হস্তি বর্ণানাং সর্বং ব্রহ্মমিদং জগৎ ব্রহ্মণা পূর্ব সৃষ্টং হি
কর্মভি বর্ণং বর্ণং বর্ণতাঙ্গতম। অর্থাৎ কর্ম দ্বারাই নর বিভিন্ন বর্ণতা প্রাপ্ত হইয়াছে। আর এই বর্ণ বিভেদ যে শুধু আমাদের দেশেই তা নয়, এই যে শুধু আমাদের দেশেই তা নয়, লিওনার্ড ডারউইন ইংল্যান্ডের 1911 সালের জনগণনার রিপোর্টে প্রকাশ করেছেন ইংল্যান্ডের জনসংখ্যা 8টি সামাজিক শ্রেণীতে বিভক্ত হইয়াছিল। ম্যান্ডেলা আবিষ্কার করেছেন কতকগুলি চরিত্রগত লক্ষণ বংশানুক্রমে বরাবর অব্যাহত অবিকৃত অটুটভাবে সন্তান সন্ততিদের ভিতরে বিদ্যমান থেকেই যায়। তাই তিনি বললেন, সবর্ণে এক বর্ণের ভিন্ন গোত্রে বিয়ে থাওয়া চলাই ভালো। বংশধারার বোধ বিকাশে ধৃতি কৃতি স্বভাবটায় দেখে কিন্তু বিয়ে দিও হীন বংশ, যাতে না হয় নিচু ঘরের মেয়ের বিয়ে নষ্টে সে দেশ ফিনকি দিয়ে। বিবাহই যদি করো তুল্য রূপে, তুল্য বংশে বৈধিভাবে নিষ্পাদন তা করো। বংশধারার বোধ বিকাশে ধৃতি কৃষ্টি স্বভাবটায় দেখে কিন্তু বিয়ে দিও হীন বংশ, যাতে না হয় নিচু ঘরে মেয়ের বিয়ে নষ্টে সে দেশ ফিনকি দিয়ে। বিবাহই যদি করো তুল্য বংশে বৈধিভাবে নিষ্পাদন তা করো। এক জাতীয় বিশেষ নিয়ে উঠল গড়ে জাতি, সেই বেষ্টির এই সদৃশ সংহতি জাল্যকুলের ভাতি। এক জাতীয় বিশেষ নয়ে উঠল গড়ে জাতি, সেই বেষ্টির সদৃশ সংগতি জাল্যকুলের ভাতি। শ্রেয়ের মেয়ে অশ্রেয়ে এলে চল না হলেও ভালো, বংশটাকে নিকেশ করে জীবন করে কালো। বিয়ে থাওয়া চলাই ভালো, এক বর্ণের ভিন্ন গোত্রে বিয়ে থাওয়া চলাই ভালো। তাহলে গোত্র মানে কি? প্রশ্ন হলো, দাদারা প্রশ্ন করলেন গোত্র মানে কি? গোত্র মানে ইকুইজিশন, ইকুইজিশনের সাধনার ধারা। স্কুল তা ছেলে দিয়েও হতে পারে, শিষ্য দিয়েও হতে পারে। যেমন সংহিতায় আছে সান বাই বাত, সান বাই কালচার। ভগবান মনু বলেছেন, উৎপাদক ব্রহ্মগোত্রীয়ান ব্রহ্মদ পিতা, ব্রহ্মজন্ম হি বিপ্রস্য প্রেত্য চেহত শাশ্বতম। অর্থাৎ উৎপাদক অর্থাৎ জন্মদাতা ও ব্রহ্মদাতা, এই দুইয়ের মধ্যে ব্রহ্মদাতা পিতাই শ্রেষ্ঠ। বিপ্রের ব্রহ্মজন্মই ইহকালে ও পরকালে শাশ্বত। আবার বললেন, আচার্য তস্য জাং জাতিং বিধিবদ্ধেদ পারগ উৎপাদয়তি সাবিত্রা শাশ্বতা সাজরাময়া। অর্থাৎ বেদ পারজ্ঞ আচার্য সাবিত্রী দ্বারা যে জাতি জন্ম বা উৎপাদন করেন তাহা অজর অমর। কি বললেন? বেদ পারজ্ঞ আর্য সাবিত্রী দ্বারা যে জাতি জন্ম বা উৎপাদন করেন তাহা অজর অমর। তাই তিনি বললেন, অনুশ্রুতিতে সুর করে শোনাচ্ছি, সবর্ণে সুগোত্রে বিয়ে দিশনে কোনো দিন ভুলে, করবে বংশ জরা জীর্ণ অসংবদ্ধ গুণ মহলে। সবর্ণে সুগোত্রে বিয়ে দিশনে কোনো দিন ভুলে,
করবে বংশ জরা জীর্ণ অসংবদ্ধ গুণ মহলে সবর্ণে সগোত্র বিয়ে। সদৃশ্য ঘরে বিয়ে করো গুণ কর্মের স্বভাব দেখে, স্বাস্থ্যগতি জীবন ধারায় বিশেষভাবে লক্ষ্য রেখে। সদৃশ্য ঘরে বিয়ে করো গুণ কর্মে স্বভাব দেখে, স্বাস্থ্যগতি জীবন ধারায় বিশেষভাবে লক্ষ্য রেখে। দেশের উন্নতি করতে গেলে সদৃশ্য তুল্য বিবাহ, উন্নতি কিন্তু লক্ষ্য জানিস কৃতি সুন্দর নির্বাহ। কুল মানে কিন্তু বংশগতি গুণ কর্মের স্বভাব নিয়ে, ব্যতিক্রমে কুল ভেঙে যায় গুণ কর্মের বিকৃত দিয়ে। কুল মানে কিন্তু বংশগতি গুণ কর্মে স্বভাবে নিয়ে, ব্যতিক্রমে কুল ভেঙে যায়, ব্যতিক্রমে কুল ভেঙে যায় গুণ কর্মের বিকৃত দিয়ে। বৃত্তি ঝোঁকা হলে মেয়ে বংশযুচ্চ হলে, বৃত্তি ঝোঁকা হলেও মেয়ে বংশযুচ্চ হলে। শ্রেষ্ঠ পানে ধায় নজর তার, নিম্নে মন না টলে তাই। সবর্ণে সগোত্রে বিয়ে দিসনে কোনো দিন ভুলে, করবে বংশ জরা জীর্ণ অসংবদ্ধ গুণ মহলে সবর্ণে সগোত্রে বিয়ে। বশিষ্ঠ সংহিতায় আছে, ইহলোকে ব্রাহ্মণের নাভির ঊর্ধ্বস্থিত ও নাভির অধস্থিত এই দুই প্রকার ঋতু। বশিষ্ঠ সংহিতা আছে, ইহলোকে ব্রাহ্মণের নাভির ঊর্ধ্বস্থিত ও নাভির অধস্থিত ওই দুই প্রকার ঋতু। তন্মধ্যে ঊর্ধ্বস্থিত ঋতু দ্বারায় অর্থাৎ মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা অনৌর সন্তান উৎপন্ন হয়। তন্মধ্যে ঊর্ধ্বস্থিত ঋতু দ্বারা অর্থাৎ মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা অনৌর সন্তান উৎপন্ন হয়। এই সন্তান উৎপত্তিকে উপনীত করা বা সাধু করা বলে। আর যাহা নাভির অধস্তন শুক্র তদ্বারা ঔরস সন্তান উৎপন্ন হয়। তিনি আমার বাণীতে বললেন, স্বগোত্রেতে বিয়ে হলেই সন্তানের আয়ু কমেই যায়। দুনিয়ায় এটাই অনেক অংশে দেখা কিংবা শোনা যায়। দেখে শুনে বুঝে চললে পাবে তাদের পরিচয়। শিষ্টভাবে বুঝো দেখো কারণ কোথায় লুকিয়ে নয়। কি বললেন? স্বগোত্রেতে বিয়ে হলেই সন্তানের আয়ু কমেই যায়। দুনিয়ায় এটাই অনেক অংশে দেখা কিংবা শোনা যায়। দেখে শুনে বুঝে চললে পাবে তাদের পরিচয়। শিষ্টভাবে বুঝো দেখো কারণ কোথায় লুকিয়ে রয়। প্রশ্ন হলো, সংহিতা কারকগণ রকমারি বিবাহের কথা বলেছেন কেন? মনু তো 8 রকমের কথা বলেছেন। ঠাকুর আমার বললেন, বিবাহ সব দেশে 8 প্রকারের আছে। 8 রকম বিবাহ মানে স্ত্রী পুরুষের মিলন যত রকম হতে পারে, তাহাদের নানা রকম হইতে 8 ভাগ করা হইয়াছে। ইহাদের কিছু উন্নত, কিছু মধ্যম, কিছু হীন রয়েছে। এর মধ্যে হীনগুলিও আর্য সমাজে স্থান দিয়াছেন। তাদেরই উৎকর্ষ সাধনের জন্য বিধিনিষেধ প্রণয়ন করেছেন। প্রশ্ন হলো, আর্য ঋষিরা বিবাহ ব্যাপারে গোত্র সম্বন্ধে এত সতর্ক কেন? স্বগোত্র একেবারেই নিষেধ কেন? তার উত্তরে ঠাকুর আমার বললেন, একজন আর একজনের অন্তর্নিহিত শক্তির ধারক।
ও পোষক, একজন আর একজনের অন্তর্নিহিত শক্তির ধারক ও পোষক। স্বগোত্র বিবাহ করলে প্রায় বিকলাঙ্গ সন্ততি হয়। তাই রক্তের দূরত্ব বেশি হলে মিলন পূর্ণতর হয়। তবে বেশি দূরত্বও ভালো নয়। কিন্তু শোণিত সম্পর্কিতদের বিবাহ হলে পরিবারের মধ্যে যে দুর্বলতা আছে তাহারই বৃদ্ধি পাওয়া কথা। ঠাকুর আমার বললেন, কুল মানবে না বিয়ে দেবে, ভুল ছাড়বে না খানায় পড়বে, উপঢৌকন পাবে অভিঘাত। বিষ্ণু সংহিতা বলেন, ন গোত্রানান সমানার সপ্রবরাং ভার্যাং বিন্দতে। অর্থাৎ তাই সমস্ত সংহিতায় স্বগোত্র কন্যার বিবাহ নিষিদ্ধ করেছেন। আবার বললেন, ন মাতৃত্বস্য আপঞ্চমাৎ পুরুষাৎ পিতৃত্বশ্চা সপ্তমাৎ। অর্থাৎ মায়ের দিক দিয়া পঞ্চম ও পিতার দিক দিয়া সপ্তম পর্যন্ত বিবাহ নিষেধ। মায়ের দিক দিয়া পঞ্চম ও পিতার দিক দিয়া সপ্তম পর্যন্ত বিবাহ নিষিদ্ধ। মনু বলেছেন, অসুপিণ্ডাচয় মাতু অসগোত্রাচয় পিতু সা প্রশস্তাদি জাতিনাং দ্বারকর্মাণি মৈথুনে। চারক চিকিৎসা শাস্ত্রম বলছে, অতুল্য গোত্রান বৃষাঞ্চ প্রহিষ্টাং নিরুপাদ্রবম শুদ্ধ স্নাতাং ব্রজেদ মারিম অপত্যার্থী নিরাময়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান প্রভৃতি সমস্ত পাশ্চাত্য দেশেরও আইন করে স্বগোত্র বিবাহ নিষিদ্ধ করেছেন। ঠাকুর আমার বাণীতে বললেন, জনে যোগে ঢুকলে পাপ, রোখাই কঠিন তাহার দাপ। জনে যোগে ঢুকলে পাপ, রোখাই কঠিন তাহার দাপ। তাই তিনি বললেন, স্বগোত্রে সবর্ণে স্বগোত্রে বীজে দেখস না কেন কোনোদিনও ভুলে, করবে বংশ জরা জীর্ণ অসংবদ্ধ গুণ মহলে। সবর্ণে স্বগোত্রে বীজে দিস নে কোনো দিনও ভুলে, করবে বংশ জরা জীর্ণ অসংবদ্ধ গুণ মহলে। সবর্ণে স্বগোত্র বিয়ে। সদৃশতের নমুনা